আমি দেবাশিসদাকে দিয়ে শুরু করব। দেবাশিসদা, প্রায় 14 বছর হতে চললো, এখনো পর্যন্ত সীমান্তে সমস্যা হলেই আজকে আমরা মানে যখন এই সীমান্তে কাঁটাতার দেওয়ার প্রসঙ্গ উঠছে, সীমান্তে কাঁটাতার দিচ্ছে ভারত তার নিজের জমির মধ্যে, কিন্তু সেখানে পর্যন্ত বাংলাদেশের যে বর্ডার গার্ড অফ বাংলাদেশ তারা এগিয়ে আসছে, তারা বাধা দিচ্ছে, সেখানকার লোকজনেরা বাধা দিচ্ছে যে কাঁটাতার দেওয়া যাবে না। কাঁটাতারে এত অনীহা কেন, এত ব্যথা কেন? এই প্রশ্নগুলো যখনই তুলছি তখনই আমার মনে পড়ছে যে আজ থেকে প্রায় 14 বছর আগে আরেকটা ভার্সন, যে সীমান্তে কাঁটাতার এবং সেখানে সেই ফেলানি হত্যার কথা, যে সময় থেকে শুরু করে টানা সীমান্তে যা কিছুই হয় সবই যেন আসলে বিএসএফ এর দায়। তুমি আজকে বলার সময় শুরুতেই বলেছো আমাদের দুটো হয়তো এ প্রান্ত ও প্রান্ত, কিন্তু আলটিমেটলি হয়তো আমাদের শুক্লপক্ষ কৃষ্ণপক্ষের মতো নয়, হয়তো একই পক্ষে হয়তো দাঁড়িয়ে আছি সবাই। কারণ যখন দেশের প্রশ্ন আসে তখন যাই মতাদর্শগত বিভেদ থাকে আমরা একটা জায়গায় দাঁড়াতে পারি। আমি এখানে তোমার পয়েন্টে আসছি, আসার আগে আমি দুটো কথা বলে নিই, যেটা আজকে টপিক। মানে বাংলাদেশ কি মানে এই যুদ্ধটা করতে চায়, মানে করলে তার আলটিমেটলি লাভ কি আছে? মানে যদি যুদ্ধ বাংলাদেশের পক্ষে তখনই আসতে পারে যখন যদি আমেরিকা সহ পশ্চিমী দুনিয়া এবং ইসলামিক দুনিয়া এবং চীন তার পাশে এসে দাঁড়ায়। এবার যদি আমরা একটা একটা করে আসি, ট্রাম্পের আমেরিকা সেভাবে বাংলাদেশের সামনে আসবে না, পাশে আসবে না। উল্টো দিকে আমরা যদি বলি আরব দুনিয়া কিন্তু ভারতের বিপক্ষে দাঁড়াবে না। ইসলামিক দুনিয়ার মধ্যে হয়তো পাকিস্তান বা তুরস্কর কাছ থেকে কিছুটা সুবিধা বাংলাদেশ পেতে পারে। আর এছাড়া যদি আমি ইউরোপের কথা বলি, ইউরোপে তো উদারবাদ মানে প্রচণ্ডভাবে চলে, এবং সেখানে একটা উদারবাদ মানে কি, মানে সেটা হচ্ছে বেসিক্যালি দুর্বলের পক্ষে তারা দাঁড়াবার চেষ্টা করে, সেটা দুর্বল দুষ্ট হোক আর যাই হোক। তো সেখানেও খুব একটা আমার যেটা মনে হয় যে ফ্রান্স ইতালি ভারতের পক্ষে কথা বলবে, ব্রিটেন জার্মানি নিয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, কিন্তু তারা বাংলাদেশের পক্ষে যাবে এরকম ভাবা যাচ্ছে না। তাহলে রইল বাকি শুধুমাত্র হয়তো বলা যায় চীন। তো এবার চীনের সাথে চীনের সাহায্য পেয়ে আলটিমেটলি বাংলাদেশের কি লাভ হবে? ভুললে চলবে না যে আমরা যদি দেখি যে বস্ত্র রপ্তানিতে পশ্চিমী দেশগুলো বাংলাদেশের ক্ষেত্রে আমদানি শুল্ক মাফ করে দেয়, মানে অনেকটা ছাড় থাকে বা থাকে না। তো যদি যুদ্ধ শুরু হয় তাহলে 2026 সালে কিন্তু এই নবীকরণটা মানে আটকে যেতে পারে। তো আমার মনে হয় ভারত বিরোধী এই যে যুদ্ধের জিগির, এটা ইউনিসের কিছু সুবিধা হতে পারে, জামাতের কিছু সুবিধা হতে পারে, বিএনপির কিছু সুবিধা হতে পারে, কারণ ওই ভারত বিরোধী স্লোগান তুলে একটা সংগঠিত করা যাবে কিছু মানুষকে, আর আওয়ামী লীগকে কোণঠাসা করা যাবে। এর বাইরে মানে বাংলাদেশের কোনো লাভ হবে বলে, বাংলাদেশের সাধারণ মানুষের কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। এক আর দুই হচ্ছে যে আমরা না ওই ছোটবেলায় আমাদের এক স্যার ছিলেন অঙ্কের, তিনি বলতেন যখন কথা শুনতো না কেউ তখন খুব রেগে গিয়ে তিনি বলতেন যে পরের ছেলে পরমানন্দ, যত ভোগে যায় তত আনন্দ। মানে আমি এটা খুব মজা করেই বললাম। এটা বলার এটা কারণ হচ্ছে যে যদি নিজের ভালো বুঝতে না পারে তার তো খারাপ হওয়া ছাড়া কোনো উপায় নেই। কিন্তু আমাদের কি করতে হবে, যে পয়েন্টটা তুমি আমাকে প্রশ্নটা করেছিলে, যে আজকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে রাজনীতির ঊর্ধ্বে উঠে এই যে সীমান্তর জায়গা, এই জায়গাগুলোকে তো আটকাতে হবে। মানে যে সব জায়গায় কাঁটাতার দেওয়া আছে, মানে এখনও তো সেই ক্ষমতা কারো হয়নি যে আমাদের কাঁটাতার আমরা দিতে পারবো না। তারা এসে যাই বলুক না কেন, সেখানে স্ট্রিক্টলি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে যৌথভাবে এটা করতে হবে, যেটা জিষ্ণুদা রাইটলি আইডেন্টিফাইড, যে এই যে ক্যাটল হাটটা কেন বসানো হচ্ছে সামনে, মানে এখানেই তো স্বার্থ জড়িয়ে আছে। মানে আমরা হয়তো খুব সবাই মিলে চেষ্টা করি বামপন্থী সরকারকে তুলনা করতে, কিন্তু এটা মানতেই হবে যে এই যে 34 বছর সরকারটা রাজত্ব করেছে, যা যা অন্যায় করে থাকুক না কেন, এই পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান তো চেঞ্জ হয়নি। সেই পশ্চিমবঙ্গের এই অবস্থানে দাঁড়িয়ে আজ অবধি আমরা যে পরিস্থিতি আজকে তৃণমূলের আমলে আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু কখনো পশ্চিমবঙ্গ পরিরক্ষণ করেনি। মানে এই যে আজকে জঙ্গি ঢুকে আসছে, এই যে আজকে পাসপোর্ট তৈরি হয়ে যাচ্ছে, আধার কার্ড তৈরি হয়ে যাচ্ছে, গরু পাচার হয়ে যাচ্ছে, মানে এই জায়গাগুলোতে আমার জিষ্ণুদা এবং বাকি সবার কাছে রিকোয়েস্ট, বিজেপি সবার কাছে করজোরে রিকোয়েস্ট, যে তুতু ম্যায় ম্যায় বন্ধ করুন, রাজনীতির স্বার্থে মানে ঊর্ধ্বে উঠুন, ঊর্ধ্বে উঠে দেশের জন্য সত্যি সত্যি এই হিন্দু মুসলিম জিগির না তুলে দেশকে বাঁচাবার জন্য, রাজ্যকে বাঁচাবার জন্য যে স্টেপগুলো নেওয়া দরকার। 2016 সালের পর থেকে যেভাবে দুর্নীতি হয়েছে, যার বিরুদ্ধে সিবিআই একটা অবধি কাজে কনভিকশন করতে পারেনি, তার দু একটাকে সামনে নিয়ে আসুন, দেখবেন সব শেষ হয়ে গেছে। ববি হাকিম থেকে শুরু করে যে ধরনের মন্তব্য করছেন, সেটা তো দেশদ্রোহিতার সমান। তাদের বিরুদ্ধে শাস্তি কেন হচ্ছে না? শুধুমাত্র বাংলাদেশের দিকে আঙুল দেখিয়ে লাভ নেই, আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে নিজেদের বাঁচার রাস্তা। সময় একদম শেষ। আমি শুরুতে আসি, দিক থেকে শুরু করবো জিষ্ণুবাবুকে দিয়ে। জিষ্ণুবাবু, কি মনে হচ্ছে এই মুহূর্তের অশান্ত সীমান্তটা আসলে কোন জায়গা? ইউনূসের যুদ্ধ ছক নাকি প্রতিবেশী দেশের মূর্খামি? সত্যি কথা বলতে কি, যে আসলে কেন এটা করছেন সেটা বোঝাটা কঠিন। মানে সিরিয়ার মতো, আফগানিস্তানের মতো বাংলাদেশ কি একটা ফেল স্টেট সেদিকে যাচ্ছে? একটা ফেল স্টেট যদি হয়, সেই দেশ কখন কি করতে পারে তার কোনো রাষ্ট্রনীতি
বা এরকম বিশেষ থাকে না, আজকের দিনের চাপের হিসেবে কালকের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বাংলাদেশের এই অবস্থার জন্য বাংলাদেশ শান্ত হবে, বাংলাদেশ আমার প্রতিবেশী রাষ্ট্র একটা সুন্দর জায়গাতে আসবে। আর বিশেষ করে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার সঙ্গে বাংলাদেশের হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালি অস্তিত্বের যে নিরাপত্তা, যদি বাঙালি হিন্দু একজনও না থাকে তাহলে বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে, তার সঙ্গে আফগানিস্তানের কোনো পার্থক্য থাকবে না। তাই কেবলমাত্র হিন্দুদের নিরাপত্তা নয়, বাংলাদেশের বাঙালি সত্তার নিরাপত্তার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু একটু ফিরে দেখা দরকার যে আজকের এই অবস্থার জন্য কাঁটাতারের এপারে আমরা কি ভুল করেছি। ধরুন তিস্তা চুক্তি, যেমন আজকে বাংলাদেশ সীমান্তের করার সময় আপনি পাকিস্তানের কথা বললেন, চীনের কথাও বলা যেত, কারণ চীন আরেকটা বড় ভয়ের জায়গায় এসেছে। তিস্তা চুক্তি আমরা সেই সময় করতে পারিনি, আমাদের এখানকার রাজনৈতিক শক্তি তখন ইউপিএ 2 সরকারকে বাধ্য করলেন তিস্তা চুক্তি না করার জন্যে। তিস্তা চুক্তি যে তারা বিরোধিতা করেছিলেন, ন্যাশনাল রিভার কনজারভেশন ডাইরেক্টরেট, তাদের কি রিপোর্ট ছিল যে তিস্তা চুক্তিতে বাংলাদেশ যা চাইছে সেটা করলে আমাদের ক্ষতি হতো? কিংবা ওখানে কি হাইড্রোজিওলজিক্যাল সার্ভে হয়েছিল যে ওখানে পিট করলে আগে থেকেই জলের ওপরে, নদীর ওপরে যতটা জল যায় নদীর নিচেও তার থেকে বেশি জল থাকে? তার জন্য আমরা সেই সময় যে ভুল করলাম, তখন চীনকে ওখানে আসার জন্য জায়গা দিলাম এবং সেখানে মাত্র শিলিগুড়ি থেকে মাত্র 15 কিলোমিটারের মধ্যে এই তিস্তা ভ্যালি যে ডেভেলপমেন্ট প্রজেক্ট হলো, চীনের একটা বেস তৈরি করার মতো জায়গা এসে গেছিল। চীনের ইঞ্জিনিয়াররা সেখানে সার্ভে করেছেন, অলমোস্ট ফাইনাল হয়ে যাচ্ছিল। আজকের বর্তমান ভারত সরকার সেখানে হাসিনা সরকারকে সেই দিনকে বাধ্য করেছিলেন আপাততভাবে সেই প্রজেক্টটা বন্ধ করতে। কিন্তু সীমান্তের ওপারের যে জায়গাগুলো, সেগুলো এখানকার রাজনৈতিক মূর্খামির জন্য ধীরে ধীরে আমাদের থেকে হাতের বাইরে গেছে। দ্বিতীয় একটা বিষয় যে ডেমোগ্রাফি পরিবর্তন, মানে জনসংখ্যার বিন্যাস অদ্ভুতভাবে পরিবর্তন হওয়া। আমি একটা ছোট উদাহরণ দিয়ে বলছি। ধরুন উত্তর 24 পরগনা থেকে দক্ষিণ 24 পরগনা পর্যন্ত বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বর্ডার, মানে বাগদা থেকে শুরু করে গোসাবা পর্যন্ত 11টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে। সেটার মধ্যে 8টা রিজার্ভ, 7টা তপশিলি জাতিদের জন্য, একটা উপজাতিদের জন্য। কিন্তু আপনি যদি এই পুরো রাস্তা দিয়ে আসেন তাহলে কোনো জায়গায় দেখে মনে হবে না যে তপশিলি জাতি বা উপজাতিভুক্ত মানুষদের কোনো দোকান আছে বা সেখানকার অবস্থা আছে। এই যে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে, যে সেখান থেকে সেখানকার যারা আদি বাসিন্দা, এতগুলো জায়গায় রিজার্ভ হয়েছে কেন? কারণ সেখানে তাদের তপশিলি জাতি উপজাতির হিন্দুরা থাকতেন, তাদেরকে এথনিক ক্লিনজিং করা হয়েছে, আমরা চুপ করেছিলাম। পশ্চিমবঙ্গ সরকার বিধানসভায়, তখন বামফ্রন্ট সরকার ছিল, সেই সময় বিধানসভায় আইন হয় যে বর্ডার থেকে 10 কিলোমিটারের মধ্যে ক্যাটেল হার্ট বসবে না। সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে, কেন বিএসএফ বারবার করে বলছেন যে যদি 2 কিলোমিটার 3 কিলোমিটারের মধ্যে হাট থাকে তাহলে এটাকে আটকানো যায় না। এক একটা লোকের কাছে হার্ট ক্যাশ এক এক দিন কোটি টাকার বেশি আসছে। বাদুরিয়া দাঙ্গার সময় আমরা দেখেছিলাম যে এরকম যদি অবস্থা থাকে তাহলে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষেও কঠিন হয়ে যায় সেই দাঙ্গা থামাতে, সেই তারপরে সেন্ট্রাল ফোর্সকে ডিপ্লয় করতে হয়েছিল। সীমান্তে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, বাংলাদেশ নিয়ে তো হাজার একটা পয়েন্ট রয়েছে, কিন্তু এটাও ঘটনা যে পাশাপাশি আমাদের কোন কোন জায়গায় ভেবে দেখার দরকার রয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।